বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন কারিকুলাম নবম শ্রেণীর ইংরেজি এর এক্সপেরিয়েন্স 2 অর্থাৎ নেচারস টেপেস্ট্রি এর আরেকটি লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ বিন মুক্তার। এর আগের লেকচারটাই আমরা নেচারস টেপেস্ট্রি এর 2.1.1, 2.1.2, 2.2.1 এবং 2.3.1 এর যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো দেখিয়েছিলাম। আজকের এই লেকচারটায় আমরা এই অধ্যায়ে তার পরের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আগের লেকচারের ভিডিও লিংক আই বাটনে দেয়া থাকবে এবং ডিসক্রিপশনেও থাকবে। চাইলে আগে সেটি দেখে আসতে পারো। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের 2.3.2 তে কি ইনস্ট্রাকশন দেয়া হয়েছে। নাও রিড দ্য ফলোইং সামারি অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ক্রসিং বার কবিতাটি ভালো করে বোঝার জন্য নিচের সারমর্মটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে অ্যাক্টিভিটি 2.3.2 তে আমাদের নিচে কিছু কোয়েশ্চেন দেয়া আছে। এই কোয়েশ্চেনগুলো যদি আমরা আনসার করতে চাই তাহলে আমাদেরকে এখানে যে একটি প্যাসেজ দেয়া আছে এই প্যাসেজটি একটু ভালো মতো পড়তে হবে। চলো তাহলে আমরা বাংলা অর্থ সহকারে ভালোভাবে এই প্যাসেজটা পড়ে নিই। In the poem, the poet talks about death and the journey into the afterlife. কবিতায় কবি মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের যাত্রা নিয়ে কথা বলেছেন। Here he uses symbols from nature like sunset, evening star, sea, tide, foam, twilight, evening bell, and float to explain his feelings and ideas. এখানে কবি তার অনুভূতিকে এবং চিন্তাধারাকে বর্ণনা করতে প্রকৃতি থেকে চিহ্ন ব্যবহার করেছেন, যেমন সূর্যাস্ত, শান্ত তারা, সাগর, স্রোত, ফেনা, গোধূলি, সন্ধ্যা ঘণ্টা এবং বন্যা। Besides, if you read carefully, পাশাপাশি তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইক আদার্স, অন্যদের মতো তুমিও বুঝতে পারবে। দ্য পয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার বিটুইন লাইফ অ্যান্ড ডেট উইথাউট সোরোফুল ফেয়ারওয়েলস। কবি দুঃখজনক বিদায় ছাড়া জীবন মৃত্যুর বাদ পার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্য পোয়েম অ্যাকসেপ্টস দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। কবিতাটি এই সত্যটা গ্রহণ করেছে যে আমাদের এই পৃথিবী ছাড়তে হবে। অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মোর্টালিটি। এবং তিনি শান্ত ও শান্তিপূর্ণ মৃত্যুর মুখোমুখি হতে চায়। আমাদের ক্রসিং দ্য বার কবিতা সম্পর্কে যে অনুচ্ছেদটি দেয়া হয়েছিল সেটি আমাদের পড়া শেষ। এখন আমাদেরকে এই অনুচ্ছেদের নিচে যে কোয়েশ্চেনগুলো দেয়া আছে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্নটায় আমাদের বলা হয়েছে, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি নিয়ে লেখা? সো আমরা আমাদের আনসারে লিখেছি, দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। কবিতাটি মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের যাত্রা নিয়ে লেখা। পরের প্রশ্নটায় আমাদের জানতে চাওয়া হয়েছে, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম? তুমি কি এই কবিতায় কোনো চিহ্ন খুঁজে পেয়েছ? ইফ ইয়েস, হোয়াট আর দোজ? যদি পাও সেগুলো কি? আমাদের আনসারে আমরা লিখছি, ইয়েস, হ্যাঁ। Those are sunset, evening star, sea, tide, foam, twilight, evening bell, and float. হ্যাঁ, সেগুলো হলো সূর্যাস্ত, শান্ত তারা, সাগর, স্রোত, ফেনা, গোধূলি, সন্ধ্যাঘণ্টা এবং বন্যা। সি নাম্বার প্রশ্নটায় আমাদের বলা হয়েছে, হোয়াট ডু দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম? কবিতায় সানসেট অ্যান্ড ইভিনিং এবং ক্লিয়ার কল চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? The symbol sunset and evening means that. সানসেট এবং ইভিনিং দ্বারা বোঝানো হয়েছে মৃত্যু। And clear call means call to move from this world to the other. এবং ক্লিয়ার কলের মানে এই জগৎ থেকে অন্য জগতে যাওয়ার ডাক। সর্বশেষ যে প্রশ্নটা সেখানে আমাদের বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে? তুমি কি মনে করো কবিতায় ব্যবহৃত চিহ্ন কবিকে তার চিন্তাধারা ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে? ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। যদি হ্যাঁ হয় তাহলে উদাহরণের সাহায্যে বুঝিয়ে বলো। আমরা আমাদের উত্তরে লিখেছি, আই থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পয়েট এক্সপ্রেস হিজ আইডিয়া ইন এ বেটার ওয়ে। আমি মনে করি কবিতায় ব্যবহৃত চিহ্ন কবিকে তার চিন্তাধারা ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য বার হুইচ ইজ ফিজিক্যালি এ স্যান্ডবার।
আমরা যেখানে বার শব্দটা ব্যবহার করছি কবিতায় যেটা, সেটার ফিজিক্যাল যে মিনিং সেটা হচ্ছে বালির বাঁধ। রিপ্রেজেন্টস দ্য লাইন বিটুইন লিভিং অ্যান্ড ডাইং। কিন্তু কবিতায় এটার অর্থ হলো জীবন মৃত্যুর দাগ। আমাদের 2.3.2 এর যত ইনস্ট্রাকশন দেয়া ছিল সেগুলোর অ্যান্সার দেখা শেষ। এখন আমরা 2.3.3 তে আমাদেরকে কি ইনস্ট্রাকশন দেয়া হয়েছে সেটা একটু দেখব এবং সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। 2.3.3 তে আমাদের বলা হয়েছে রিড দ্য পয়েম, কবিতাটি পড়ো। বিফোর দ্যাট, তার আগে রিড দ্য নোট অন দ্য পয়েট, তার আগে কবি সম্পর্কে নোটটি পড়ো। আমাদের 2.3.3 তে একটা কবিতা দেয়া আছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। এই কবিতা নিয়ে আমরা পড়বো, তবে কবিতাটা পড়ার আগে আমাদের এখানে বক্সের মধ্যে যে নোটটা দেয়া আছে সেই নোটটা পড়তে বলা হয়েছে। চলো তাহলে আমরা একবার বাংলা অর্থ সহকারে এই নোটটা পড়ে ফেলি। জন কিটস ওয়াজ এ সেলিব্রেটেড ইংলিশ রোমান্টিক পয়েট। জন কিটস ছিলেন একজন বিখ্যাত রোমান্টিক কবি। known for his poetry and tragic life, যিনি তার দুর্বিষহ জীবন এবং কবিতার জন্য পরিচিত। His poems are renowned for their sensual imagery and exploration of beauty and mortality. তার কবিতাগুলো ইন্দ্রিয়গ্রাহ্য, সৌন্দর্যের অন্বেষণ ও মৃত্যুর জন্য সুপরিচিত। Due to tuberculosis, যক্ষার কারণে, this celebrated poet died at the age of 25. এই নন্দিত কবি 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন। His untimely death robbed literature of a gifted poet. তার অকাল মৃত্যু একজন প্রতিভাধর কবির সাহিত্য কেড়ে নিয়েছে। Whose work continues to captivate readers worldwide. যার কাজ বিশ্বব্যাপী পাঠকদের মোহিত করছে। সো আমাদের কবি সম্পর্কে, জন কিটস সম্পর্কে যে টেবলটা দেয়া ছিল সেটা পড়া শেষ। এখন আমরা আমাদেরকে যে একটি কবিতা দেয়া আছে সেই কবিতাটি পড়ব এবং কবিতার প্রতিটি লাইনের ভাবার্থ বুঝবার চেষ্টা করব। কবিতার নাম অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড when all the birds are faint with the hot sun and hide in cooling trees. A voice will run from age to age about the newborn meat. That is the grasshopper's. He takes the lead in summer luxury. He has never done with his delights for when tried out with fun. He rests at ease beneath some pleasant wheat. The poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there shrills the cricket's song, in the warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. সো এতক্ষণ আমরা এই কবিতার আবৃত্তিটা শুনলাম। এখন আমরা এই কবিতার প্রতিটি লাইনে আমাদেরকে কি বোঝানো হয়েছে সেটা একটু দেখব। অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, ঘাস ফড়িং এবং ঝিঝি পোকার ডাক। এখানে ক্রিকেট শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকার ডাক। আমরা যে কবিতাটি পড়ছি এটা মূলত একটি সনেট জাতীয় কবিতা। তো সনেট জাতীয় কবিতায় প্রথম লাইনটায় একটা ডিক্লারেশন দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী লাইনে এই ডিক্লারেশনটার প্রমাণ দেয়া হয়। সো আমরা এখন দেখব কবিতার প্রথম অংশে আমাদের কি বলা হয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কাব্য কখনো শেষ হয় না। When all birds are faint with the hot sun, যখন প্রচণ্ড গরমে পাখিরা মূর্ছে যায়, and hide in cooling trees, এবং তারা গিয়ে শীতল গাছের ছায়ায় আশ্রয় নেয়, তখন a voice will run, একটি কণ্ঠস্বর ভেসে চলেছে। কণ্ঠস্বর কোথায় ভাসছে? From haze to haze about the newborn meat. এখানে haze to haze মানে হচ্ছে এই ঝোপ থেকে ওই ঝোপ, আর নিউমন মেড মানে হচ্ছে এমন শস্যক্ষেত্র যেখান থেকে সদ্য ফসল কেটে নেওয়া হয়েছে। তাহলে আমরা সেই কণ্ঠস্বরটা কোথায় ভেসে চলেছে বলতে পারি? সেই কণ্ঠস্বরটা আসলে ভেসে চলেছে যে ক্ষেত থেকে সদ্য ফসল কেটে নেওয়া হয়েছে সেই জমির এই ঝোপ থেকে ওই ঝোপে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স। এই কণ্ঠস্বরটি ঘাসফড়িংয়ের। হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। যখন প্রচণ্ড গরমে পাখিরা ক্লান্ত হয়ে পড়ে তখন গান গাওয়ার দায়িত্বটা কে নিয়ে নেয়? ঘাসফড়িং নিয়ে নেয়। হি হ্যাজ নেভার ডান
উইথ হিজ ডিলাইটস। সে কখনো ক্লান্ত হয় না তার আনন্দ নিয়ে। ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফান। যখন সে আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট এইজ বিনিথ সাম প্লেজেন্ট উইথ। তখন সে মনোরম আগাছার ঝোপঝাড়ের নিচে গিয়ে একটু জিরিয়ে নেয়। কবিতার পরবর্তী অংশে কবি আবার বলেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর কাব্য কখনো থেমে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং। একটি নির্জন শীতের সন্ধ্যায়, ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রোট অ্যা সাইলেন্স। যখন কুয়াশা নিস্তব্ধতার চাদর বিছিয়ে দেয়। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেটস সং। স্টোভের মধ্যে থেকে ঝিঝি পোকার গান শোনা যায়। অ্যাকচুয়ালি শীতের দেশে ঘরকে গরম রাখার জন্য কিছু চুলা ব্যবহার করা হয়, সেগুলোকে স্টোভ বলা হয়। আর সেই স্টোভের মধ্যে থেকে ঝিঝি পোকার গান শোনা যাচ্ছে। ইন ওয়ার্থ ইনক্রিজিং এভার, যা উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সেমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। এবং যখন একটু ঝিমুনি আসছে, যার একটু ঝিমুনি আসছে, দ্য গ্রাসোফার্স অ্যামং সাম গ্রাসি হিলস। ঘাসের পাহাড়ের মধ্য থেকে ঘাসফড়িংয়ের গান শুনতে পাবে। যখন আবার ঝিঝি পোকা যখন একটু হাঁফিয়ে যাচ্ছে, তখন আবার ঘাসফড়িং গান গাওয়া শুরু করছে। তার মানে এই কবিতায় কবি যে প্রথম লাইনে বলেছেন পৃথিবীর কাব্য কখনো শেষ হয় না, যখন পাখি থেমে যায় তখন ঘাসফড়িং শুরু করে, আবার যখন ঘাসফড়িং থেমে যায় তখন ঝিঝি পোকা শুরু করে, আবার যখন ঝিঝি পোকা থেমে যায় তখন আবার ঘাসফড়িংয়ের গান শুনতে পাওয়া যায়। অর্থাৎ পৃথিবীর কাব্য কখনো থেমে যায় না। আমাদের 2.3.3 তে যে কবিতাটি দেওয়া হয়েছিল সেটা আমাদের পড়া শেষ। এখন আমরা দেখব 2.3.4-এ কি ইনস্ট্রাকশন দেয়া আছে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সলিউশনটা দেখে নিব। 2.3.4-এ আমাদেরকে দুটা কলাম দেয়া আছে, কলাম এ এবং কলাম বি। আমাদেরকে কলাম এ এর সাথে বি কে ম্যাচ করাতে হবে। কলাম এ এর কোন কথাটা কলাম বি এর কোন কথাটার সাথে ম্যাচ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। কলাম এ এর নাম্বারে বলা হয়েছে, "এ ভয়েস উইল রান"। একটি কণ্ঠস্বর ভেসে চলেছে, "ফ্রম হেইজ টু হেইজ অ্যাবাউট দ্য নিউমন মিট"। একটা কণ্ঠস্বর ভেসে চলেছে। এই কথাটা অ্যাকচুয়ালি ম্যাচ করবে কলাম বি এর ৩ এর সাথে। কেন ৩ এর সাথে ম্যাচ করবে? কারণ কলাম বি এর ৩ এ বলা হয়েছে, "দ্য লাইন সাজেস্ট দ্য সাউন্ড অফ এ ভয়েস ট্রাভেলিং ফ্রম ওয়ান হেইজ টু অ্যানাদার"। এই লাইনটা দ্বারা বুঝাচ্ছে একটা কণ্ঠস্বর এক ঝোপ থেকে অন্য ঝোপে যাচ্ছে। কলাম এ এর ই-তে বলা হয়েছে, "দেয়ার শ্রিলস দ্য ক্রিকেটস সং"। এই লাইনটা ম্যাচ করবে কলাম বি এর ৫ এর সাথে। আমি এখানে জাস্ট কলাম এ এবং বি কে ম্যাচ করিয়ে দেখে দিচ্ছি। যদি তোমরা একটু বাংলা অর্থটা পড়ো তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে কেন একটা অংশ আরেকটা অংশের সাথে ম্যাচ করছে। কলাম এ এর সি নাম্বারটা ম্যাচ করবে কলাম বি এর ১ নাম্বারটার সাথে। কলাম এ এর ডি নাম্বারটাতে বলা হয়েছে, "ফেইন্ট উইথ দ্য হট সান"। এটা ম্যাচ করবে কলাম বি এর ২ এর সাথে। সর্বশেষ কলাম এ এর ই নাম্বার, "লনলি উইন্টার ইভনিং হোয়েন দ্য ফ্রস্ট"। এই কথাটা ম্যাচ করবে কলাম বি এর ৪ এর সাথে। সো এতক্ষণ আমরা আমাদেরকে 2.3.4-এ কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেটার সলিউশন করেছি। এখন আমরা দেখে নিব 2.4.1-এ আমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটার সলিউশনটা করার চেষ্টা করব। 2.4.1-এ আমাদেরকে বলা হয়েছে, তোমার পাঠ্য বই অথবা কোনো বই থেকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটি কবিতা বেছে নাও। দলে কবিতায় থাকা সেই সকল ইমেজ চিহ্নিত করো যেগুলো তুমি দেখতে, শুনতে এবং অনুভব করতে পেরেছো। তারপর ইমেজগুলো কিভাবে তোমাকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে ভূমিকা রাখছে তা বর্ণনা করো। তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এখানে বেসিক্যালি আমাদেরকে বলা হয়েছে ইংরেজি বা বাংলা যে কোনো রকমের একটা কবিতা নিতে হবে যেখানে আসলে প্রকৃতির সৌন্দর্যকে বর্ণনা করা হয়েছে। তারপর সেখান থেকে আমাদেরকে ইমেজগুলো চিহ্নিত করতে হবে এবং এই ইমেজগুলো কিভাবে আমাদেরকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করছে সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে।
এই কাজটি সমাধান করার জন্য আমাদেরকে বইয়ে একটি উদাহরণ দেয়া আছে। বইতে আমাদের ছোট নদী কবিতাটি দেয়া আছে। অ্যান্ড এখান থেকে আমাদেরকে ইমেজগুলো চিহ্নিত করতে হবে। সো তোমরা কবিতাটি একবার বাসায় পড়ে নিবা। আমি এখানে আর তোমাদের পড়ে শোনাচ্ছি না। কবিতার ১ম লাইনে লেখা আছে, "আমাদের ছোট নদী চলে বাঁকে, বাঁকে।" এই লাইনটা যখন আমরা পড়ছি তখন নিশ্চয়ই আমাদের চোখের সামনে এমন একটা নদী ভেসে উঠছে যেটি সাপের মতো আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়েছে। এই ব্যাপারটাই হচ্ছে চিত্র বা ইমেজ। তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ পেলাম। এখন যদি তোমাকে বলা হয় যে এই ইমেজটা আসলে তোমার সাথে প্রকৃতির সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করছে? আমরা ছোটবেলায় সবাই নিশ্চয়ই নদীতে অনেক গোসল করতাম। অ্যান্ড নদীতে গোসল করার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলেই অনেক মজাদার ছিল। এবং আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ আমরা এই নদীর পানির সাহায্যে করি বা নদীর সাহায্যে করি। তার মানে অবশ্যই এটা আমাদের সাথে একটা প্রকৃতির সম্পর্ক স্থাপন করছে। আরেকটা লাইন যদি আমরা খেয়াল করি, চিকচিক করে বালি। এই অংশটুকু যখন আমরা পড়ছি তখন নিশ্চয়ই আমাদের চোখের সামনে এমন কিছু বালি ভাসছে যেটা আসলে মুক্তোর মতো চকচক করছে। এই ব্যাপারটাই হচ্ছে চিত্র। তোমরা পুরো কবিতাটাই পড়বা এবং সেখান থেকে চিত্রগুলো বাছাই করে শ্রেণীকক্ষে শেয়ার করবা। সো এই ছিল আমাদের আজকের লেকচার। লেকচারটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, চাহিদা থাকে সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।